ঘুম প্রতিদিন চোখ বন্ধ করে দেয়, কিন্তু কিছু ভোর ঘুম ভাঙায় পথের ডাকে। চোখে এখনো লেগে আছে রাতের ছায়া, তবু মন ছুটে চলেছে বহু দূরে। ভোরের নীরবতায় শুরু হলো যাত্রা সিএনজিতে চড়ে বিমানবন্দর রেল স্টেশনের পথে। সামনে অপেক্ষা করছে শ্রীমঙ্গলের গল্প। চলুন শুরু করা যাক। ঢাকা থেকে শ্রীমঙ্গল আপনি দুটি উপায়ে যেতে পারেন। এক, বাই রোড। দুই, বাই রেল। ঢাকার গাবতলী, কল্যাণপুর আর সায়দাবাদ থেকে সরাসরি শ্রীমঙ্গলগামী বাস পাওয়া যায়। বাস ভেদে ভাড়া 500 থেকে 700 টাকা। সময় লাগে প্রায় 4 থেকে 5 ঘন্টা। আর যারা ট্রেনে যেতে চান তারা কমলাপুর রেল স্টেশন থেকে শ্রীমঙ্গলের ট্রেন ধরতে পারেন। ট্রেন ভাড়া প্রায় 300 টাকা আর সময় লাগে প্রায় 4 ঘন্টা। ট্রেন ভ্রমণটা বেশ আরামদায়ক, তাই আমি সকালে বিমানবন্দর স্টেশন থেকে পারাবত এক্সপ্রেস ধরেছি। সকালে ট্রেনে গেলে সবচেয়ে ভালো লাগে, কারণ রেল লাইনের দুপাশের চা বাগান দেখতে দেখতে মনটা সত্যি জুড়িয়ে যায়। তাছাড়া দুপুরের মধ্যে পৌঁছে গেলে বিকেলটা সুন্দর করে ঘোরা যায়। যারা একদিনে শ্রীমঙ্গল ঘোরার প্ল্যান করছেন তারা রাতেই কমলাপুর থেকে উপবন এক্সপ্রেস ধরতে পারেন। তাহলে সকাল থেকে সারাদিন ঘুরে সন্ধ্যার মধ্যেই ঢাকা ফেরা সম্ভব। শ্রীমঙ্গল স্টেশনের বাইরে এলেই ঘোরার জন্য চাঁদের গাড়ি পেয়ে যাবেন। সারাদিন ঘোরার জন্য ভাড়া নেয় প্রায় 3,500 টাকা। আর যদি রাতে থাকার প্ল্যান থাকে তাহলে স্টেশন থেকে একটু সামনেই চৌমোহনায় অনেক হোটেল পাবেন। রুম ভেদে ভাড়া 500 থেকে 2,000 টাকা। এক রুমে 4 জন থাকা যায়। আমি যে রুমটা নিয়েছিলাম সেটার ভাড়া নিয়েছিল 700 টাকা। আমরা 2 জন এক রাত ছিলাম। খাবারের জন্য পানসি, রিজিক সহ আরও ভালো মানের রেস্টুরেন্ট পাবেন। স্টেশনে নেমেই প্রথমে হোটেলে উঠলাম। ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়লাম শ্রীমঙ্গল ঘোরার জন্য। চৌমোহনা থেকে আমরা সিএনজি নিয়ে রওনা দিলাম হবিগঞ্জ রোডে। জনপ্রতি ভাড়া মাত্র 30 টাকা। গন্তব্য চাকন্যা ভাস্কর্য। তবে এখানে একটা ছোট্ট ভুল করেছি। আমরা শুধু যাওয়ার জন্য সিএনজি নিয়েছিলাম। ফেরার সময় গাড়ি পাওয়া বেশ কঠিন হয়ে যায়। তাই যারা চাকন্যা ভাস্কর্য দেখতে যাবেন তাদের জন্য পরামর্শ, শুরু থেকেই সিএনজি রিজার্ভ করুন। তাহলে ঘুরে আবার সহজেই শ্রীমঙ্গল শহরে ফিরতে পারবেন। আমরা চাকন্যা ভাস্কর্য দেখা শেষ করে বিজিবির ক্যান্টিন বা শ্রীমঙ্গল বধ্যভূমিতে ফিরে আসি। এই ভোর ৫টার সময় বাসা থেকে বের হয়েছি। ট্রেন অনেকটা লেট করে এসেছে। ১২টা নাগাদ পৌঁছার পর হোটেলে চেক ইন করছি। চেক ইন করার পর বের হয়ে খাওয়া-দাওয়া করছি দুপুরের খাওয়া-দাওয়ার পর আমরা এই চাকন্যা ভাস্কর্যতে আসছি। এই চাকন্যা ভাস্কর্যটি হলো মৌলভীবাজার রুটে। আপনারা যারা আসবেন, শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড আছে, শ্রীমঙ্গল মৌলভীবাজার যে বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ড থেকে এই চাকন্যা ভাস্কর্য ভাড়া নিয়েছে মাত্র ৩০ টাকা। তো আমরা এখন চলে যাব সিলেটের বৌদ্ধভূমিতে। ৭১-এর যে গণজাগরণী চেতনা, সেই গণচেতনাময় বৌদ্ধভূমিতে আমরা যাব। এটা হচ্ছে সেই চাকন্যা ভাস্কর্য। আর এর পাশেই চা বাগান। এই চা বাগানে হয়তো আগে উঠা যেত বা রাস্তার মতো আছে, কিন্তু সেটা এখন বন্ধ আছে। আর পাশেই ওয়েলকাম টু শ্রীমঙ্গল। আর আরেকটা বিষয়, এই এত সুন্দর একটা ভাস্কর্য দেখতে কিন্তু অনেক লোকই আসে। যেহেতু এটা মেন রোডের পাশে, এখানে ফরেন টুরিস্ট বলেন, আমাদের দেশি বলেন, সকলেই আসে। যেমন এই যে এরা কিন্তু সকলে ফরেনার, বাট এদের নিরাপত্তার বিষয়টা পরে আসা যাক। যদি এখানে কোনো বিশ্রাম নেওয়ার জন্য কোনো জায়গা করে দেওয়া হতো তাহলে হয়তোবা একটু ভালো হতো। তাহলে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারতো। আর এখানে খাবারের যদি কোনো একটা দোকান থাকতো তাহলে ভালো হতো। এখানে একটা যদিও বা ঘর আছে, কিন্তু সেটা বন্ধ। এই চাকন্যার ভাস্কর্য দেখার পরে যে রাস্তা দিয়ে যাইবেন, সেই রাস্তার সৌন্দর্যটা একটু পরখ করুন। কত সুন্দর এই চা বাগানের টিলাগুলো, সত্যি আরো সুন্দর করে তুলেছে এই রাস্তাটাকে। আমরা এই মুহূর্তে ৭১-এর চেতনা জাগানো বধ্যভূমি ৭১-এ আছি, যেটা এই বিজিবি ক্যাম্পের পাশেই। কিন্তু এখানে একটা ঝামেলায় পড়ে গেছিলাম। এখানে কিন্তু আসলে কোনো প্রশাসনের ছবি তোলা যায় না। তো আমি সেটা জানতাম না। এখানে ভিডিওর মাঝে হঠাৎ কোনো একটা বিজিবির বা প্রশাসনের ব্যক্তির ছবি আসে। তো পরক্ষণে ভিডিওটা করে আবার ডিলিট করে দিতে হয়। আর এই হচ্ছে বধ্যভূমির ভিতরের পরিবেশটা। তাছাড়া এমনি ভিতরের পরিবেশটা অনেক ভালো। তবে আয়তনটা ততটা বড় নয়, একদম ছোট একটা। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় শ্রীমঙ্গলে ঘটেছিল ভয়াবহ গণহত্যা। 30 এপ্রিল থেকে 5 ডিসেম্বর পর্যন্ত পাক হানাদার বাহিনী এখানে 50 জনের বেশি মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে হত্যা করে। এর অন্যতম প্রধান স্থান ভাড়াউড়া চা বাগান বধ্যভূমি। 1 মে 1971 সালের কাজ দেওয়ার কথা বলে 47 জন চা শ্রমিককে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করা হয়। এছাড়াও সাধু বাবার বটতলা,
সিঁদুর খান সহ একাধিক স্থানে গণহত্যা চালানো হয়। আজ এসব জায়গা শহীদদের স্মৃতি বিজড়িত স্থান হিসেবে সংরক্ষিত রয়েছে, আমাদের ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। বধ্যভূমি থেকে বিটিআরআই অর্থাৎ বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র যেতে অটো ভাড়া লাগে মাত্র 30 টাকা। পথের দুধারে চা বাগানের মনোমুগ্ধকর দৃশ্য সত্যি প্রাণ জুড়িয়ে দেয়। বিটিআরআইতে প্রবেশ করা যায় সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ঢোকার সময় মেইন গেটে নাম, পরিচয় আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার খাতায় স্বাক্ষর করতে হয়। আর যদি চা উৎপাদন বা কারখানা ঘুরে দেখতে চান, সেক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, যেটাকে বলা হয় বিটিআরআই। 57 সালে প্রতিষ্ঠিত হয়। এই বধ্যভূমি থেকে এখানে আসলাম, 2 জন 30 টাকা ভাড়া নিল অটো। ট্যান্ড গুলো আছে এপাশে, ওই যে ট্যান্ড গুলো করে রাখছে, এগুলোতে মূলত গাছ বা চায়ের চারা তারা উৎপাদনের চেষ্টা করছে বা চায়ের চারা উৎপাদন হয়। যারা চা পাতা থেকে কিভাবে চা উৎপাদন হয় বা তৈরি হয় সেটা দেখতে আগ্রহী, তারা এই চা গবেষণা কেন্দ্রে আসতে পারেন। তবে এখানে অবশ্যই দুপুর 2টার আগে আসবেন, তাহলে ভিতরে ঢুকতে দিবে। তবে অবশ্যই ভিতরে চার কারখানার ভিতরে প্রবেশের জন্য ডিরেক্টর সাহেবের অনুমতি লাগে, এবং সেই অনুমতিটা নেওয়ার জন্য আপনাদেরকে সামনে যে ওই সামনে বিল্ডিংটা আছে, ওই বিল্ডিং এর দোতলায় ডিরেক্টর সাহেব বসেন, এবং ওই ডিরেক্টর সাহেব সেখান থেকে আপনাকে একটা লিখিত অনুমতি দেন, তবে তাহলে আপনি ভিতরে ঢুকতে পারবেন। কিন্তু আমাদেরকে আরেকজন বললো যে আপনারা গেটে গিয়ে চেষ্টা করুন, ঢুকতে দিলে দিতেও পারে। তো মনে হয় দিবে না, কিন্তু তারপরেও চেষ্টা করে দেখতে তো আর দোষ নাই। ফাইনালি আমি এই চা কিভাবে চা পাতা থেকে চা তৈরি হয় সেই কারখানার ভিতরে, এবং এখানে ভিতরে ঢোকার অনুমতি পেয়ে গেছি ইনশাল্লাহ। আমাদেরকে উপরে যাইতে বললো, যে উপরে উপরে থেকে দেখে নিচে নামতে বলছে। তো আমরা সিঁড়িতে উঠছি, এই সিঁড়িতে ওনারা এই যে চা পাতাগুলো আছে, সত্যি এটা একটা অনুমতি পাওয়া আমার কাছে অন্যরকম একটা সৌভাগ্য। এগুলো মনে হয় ছাঁকুনি, এগুলোতে আগে চা পাতাগুলো থেকে ময়লা বা এই ধরনের কোনো ইয়াগুলো ছেঁকে নেওয়া হয়। আর ভিতরে এই কাঁচা চা পাতার যে গন্ধটা, সুগন্ধটা, সেটা সত্যি অনেক সুন্দর লাগছে। এগুলো এই যে পাতাগুলো দিয়ে রাখছে, পাতাগুলো যেন গরমে নষ্ট না হয়ে যায়, সেজন্য এখানে এই যে ফ্যান চলতেছে, এই সে ফ্যান থেকে এই বড় নেটের খাঁচা বা ট্রে করে রাখা আছে, এই ট্রে গুলোতে পাতাগুলো দেওয়া হয়েছে যেন ফ্যানের বাতাসে এই পাতাগুলো ঠান্ডা থাকে। এপাশে হলো সেই এক্সস্ট ফ্যানগুলো, এই ফ্যানগুলো প্রচুর পরিমাণে বাতাস টানতেছে। আর ওই পাশে ওই দুটো মনে হয় বড় বড় চেম্বার, ওই চেম্বার গুলোতে ওয়াও নাইস, একদম অন্যরকম, সত্যি অন্যরকম একটা অনুভূতি। আমি এর আগে পঞ্চগড়ে গেছি বা এর আগে আরো 2টা কারখানায় গেছিলাম, কিন্তু তারা কখনোই এভাবে কিভাবে চা পাতা থেকে চা উৎপাদন করে সে প্রসেসটা দেখাতে রাজি হয়নি, কিন্তু ফাইনালি এখানে এসে অনুমতিটা পেয়ে গেছে। এই পাতাগুলো সর্বপ্রথমে এই এখানে 1 দিন বা 24 ঘন্টার মতো ঠান্ডা হয়, তারপর এই কনভেয়ার বেল্টে যায়, এই কনভেয়ার বেল্ট দিয়ে একদম সামনে চলে যায় এই পাতাগুলো। এই বেল্ট গুলো এখন বন্ধ আছে, এই কনভেয়ার বেল্ট দিয়ে একদম পাতাগুলো নিচে পড়ে, এদিক দিয়ে একদম নিচে মেশিনে চলে যায়। আর এগুলো হলো ইলেকট্রিক ডিবি বোর্ড, ডিবি সুইচ, আর পাতার অবশিষ্ট অংশ, এগুলো থেকেও কিন্তু হয়তোবা চা উৎপাদন হয়, অবশ্যই হয় চা উৎপাদন। মূলত এই দুটো হচ্ছে বড় চেম্বার, ভেপার চেম্বার। আগে হয়তোবা এই ট্রে বেল্টার মাধ্যমে চা পাতাগুলো সরবরাহ করা হতো বা নেওয়া হতো, কিন্তু এটা দীর্ঘদিন ব্যবহার না থাকা, এটা বর্তমানে নষ্ট অবস্থায়। উপর থেকে চা পাতাগুলো নামে এদিকটাই, উপর থেকে নিচে নামে এখানে প্রথম, তারপর ধীরে ধীরে এভাবে যায়, গিয়ে ওই বেল্ট দিয়ে এই পাশে যায়। আর এটা উপর থেকে ওই মেশিনের পর এখানে নামা হয়েছে, উপর থেকে কাঁচা পাতাটা নামে এই মেশিনে, এখান থেকে এটা রোলে শুকানো হয়, ওর পাশে শুকাবে। ওই বড় ইয়াটা ঘুরতেছে, ওটাতে কি করা হয়? ওটাতে দানা করা হয়, ওটাতে দানা হয়। আচ্ছা, ওই পাশে কনভেয়ার বেল্ট দিয়ে এই পাশে আসে, এই চা পাতার গ্রেডিং করা হয়, যেটা
কিভাবে চাটা ঘাস হবে না মোটা দানা হবে। আচ্ছা আচ্ছা। এগুলো এখন খাওয়ার উপযোগী তো না, খাওয়া যাবে? মেশিনে দেওয়ার পর খাওয়া যাবে এই চা পাতাগুলো। এটা এই মেশিনের শুকনো পাতা রিপেয়ারিং করা হইতেছে বুঝছো? রিপেয়ারিং হইতেছে। হ্যাঁ, কাঁচা পাতা নাই। ও আচ্ছা আচ্ছা। বিটিআরআইয়ের কারখানা ঘুরে দেখতে দেখতে কখন যে বিকেল গড়িয়ে 4টে বেরিয়ে গেছে খেয়ালই ছিল না। সময়ের টানি অনেক না দেখা গল্প আর চোখ ভরা কৌতূহল নিয়েই সেখান থেকে বেরিয়ে পড়লাম। অটো নিয়ে রওনা দিলাম লাল পাহাড়ের পথে। ভাড়া মাত্র 30 টাকা। কিন্তু লাল পাহাড়ের রাস্তায় নেমে বুঝলাম সামনে প্রায় 3 কিলোমিটার হাঁটা, সঙ্গে লোকাল গাইড দরকার। খরচও কম নয়। দিনের আলো তখন ধীরে ধীরে ফুরিয়ে আসছে। সন্ধ্যার আধার যেন হাতছানি দিয়ে রাখছে। যেহেতু লাল পাহাড় আমাদের পরের দিনের শিডিউলে ছিল, তাই ঝুঁকি না নিয়েই সেখান থেকে রওনা দিলাম আদি নীলকণ্ঠ টি কেবিনের উদ্দেশ্যে। নীলকণ্ঠের চায়ের বিশেষত্ব এক কথায় অন্যান্য। 7 থেকে 8টা রঙের চা, প্রতিটা স্তরের স্বাদ আলাদা আলাদা। এই চায়ের প্রস্তুত প্রণালী এখনও রয়ে গেছে প্রতিষ্ঠাতা রমেশ রম গৌড়ের পরিবারের গোপন রহস্যে। এক কাপ চায়ের দাম 70 থেকে 80 টাকা, আর তৈরি হতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। তবে একটা কথা মনে রাখবেন, বিকেল আর ছুটির দিনে এখানে বেশ ভিড় থাকে, তাই একটু অপেক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকাই ভালো। জানিয়ে রাখি, এই 7 রঙের চা বিজিবি ক্যান্টিনেও পাওয়া যায়। আদি নীলকণ্ঠে চা পর্ব শেষ করে আমরা ফিরে এলাম হোটেলে একটু বিশ্রামের জন্য, কারণ পরের দিন অপেক্ষা করেছে আরও লম্বা এক সফর, আরও নতুন গল্প। সারাদিনের পথ চলা শেষে ক্লান্ত শরীরটা যখন বিছানায় এলিয়ে পড়ে, তখনই চোখে নেমে আসে ঘুম। কেউ বলেছিল ঘুম শরীরকে বিশ্রাম দেয় আর ভ্রমণ জাগিয়ে রাখে মনকে। আজকের গল্পটুকু এখানে শেষ। পরের গল্পগুলো দেখা ও শোনার আমন্ত্রণ রইল। শুভরাত্রি শ্রীমঙ্গল থেকে।